সবাইকে স্বাগত সংবাদ দুপুরে, সাথে রয়েছে দোলা ডলরেস। আমি শাহনাজ শারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনামগুলো। বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে জলবায়ু খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বললেন প্রধানমন্ত্রী। বিএনপিকে বিভক্তির ষড়যন্ত্র চলছে, জিয়া পরিবারকে রাজনীতির বাইরে রাখাই উদ্দেশ্য, অভিযোগ ফখরুলের। ঢাকা দক্ষিণ সিটিতে চলছে ভেজাল বিরোধী অভিযান, 4 জনকে কারাদণ্ড, 3 লাখ টাকা জরিমানা। দুদকে জেলে আফজলের আরও 23 সহযোগী, কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। শিরোনামগুলি শুনছিলেন, এবার জানাচ্ছি পুরো সংবাদ। সরকারের নেওয়া বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়ন হলে জলবায়ু ঝুঁকি মোকাবিলা সহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে ভৌত অবকাঠামোর গুরুত্ব অনুধাবন করে এই খাতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় করণীয় ঠিক করতে রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন। এবারের আয়োজনে অংশ নিয়েছেন ২৬টি দেশ, ২৪টি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার ১২০ প্রতিনিধি। সম্মেলন চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনার রোল মডেল দাবি করে তিনি বলেন, সরকারের নেয়া নানা উদ্যোগের কারণে দুর্যোগে প্রাণহানি কমেছে। প্রায় ১১ লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ, অবকাঠামো নির্মাণ, আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আঞ্চলিকভাবে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দুর্যোগ মোকাবেলায় পার্শ্ববর্তী দেশের সাথে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৫ সালে নেপালের ভূমিকম্প আমাদের শিখিয়েছে এ ধরনের দুর্যোগে ভৌত অবকাঠামোগত প্রস্তুতি কতটা জরুরি। এখানে আমরা পরিকল্পিতভাবে বিনিয়োগ করে যাচ্ছি। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলে সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। ফলে জরুরি অবস্থায় এটি সংলগ্ন অঞ্চল যেমন ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই অঞ্চলগুলির যে সহায়তা প্রয়োজন, সেই প্রয়োজন মেটানো সম্ভব হবে। দুর্যোগ প্রতিরোধ করতে না পারলেও দূরদর্শী কাজের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে জানান প্রধানমন্ত্রী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দশক পার হলেও বিচার তো দূরের কথা, সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি চট্টগ্রাম গণহত্যা মামলার। 1988 সালের 24 জানুয়ারি চট্টগ্রামে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে পুলিশের গুলিতে 24 জন নিহত এবং শতাধিক আহত হন। কালক্ষেপণে ক্ষোভ প্রকাশ করেছেন ওই ঘটনায় নিহতদের স্বজন এবং আহতরা। 1988 সালের 24 জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে স্বৈরাচার বিরোধী সমাবেশে যাচ্ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। তাকে বহনকারী গাড়ি আদালত ভবনের কাছে যেতেই গুলি করে পুলিশ। আওয়ামী লীগ সভাপতি বেঁচে গেলেও নিহত হন 24 জন নেতাকর্মী। ওই ঘটনা চট্টগ্রাম গণহত্যা হিসাবে পরিচিতি পায়। পুলিশের এলোপাতারি লাঠিপেটা এবং গুলি, যেদিকে পারে পড়ে যাচ্ছে, নালায় নর্দমায় দৌড়ে পালাচ্ছে। মানে 15-20 মিনিটের মতো ছিল, একেবারে রণক্ষেত্রের মতো। 4 বছর পর 1992 সালে এ ঘটনায় মামলা করা হয়। তদন্ত প্রতিবেদনে তৎকালীন পুলিশ কমিশনার মির্জা রাকিবুল হুদা সহ 8 জনকে আসামি করেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় 168 জনের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মাত্র 46 জনের। এরই মধ্যে মামলার বাদী 2 আসামি, তদন্ত কর্মকর্তা সহ কয়েকজন সাক্ষী মারা গেছেন। এখনও বাকি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক সহ 122 জনের সাক্ষ্য গ্রহণ। এমন পরিস্থিতিতে মামলার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করলেন নিহতের পরিবার ও আহতরা। এ পর্যন্ত 37 বছর পর্যন্ত আর মামলার বিচার না পাই। এখনো যদি আরা বিচার না পাই, বর্তমান আর বিচার কার কাছে পাই। 30 বছর হয়েছে যারা হত্যা করছে তাদের জানি বিচার হয়, এইটাই চাই।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, যারা সাক্ষী দিয়েছেন তাদের সাক্ষ্যেই অভিযোগ অনেকটা প্রমাণিত। দলের কয়েকজন শীর্ষ নেতার সাক্ষ্য গ্রহণ শেষ হলে মামলা রায়ের দিকে এগোবে। আমরা টোটাল মামলাটা আদালতের কাছে প্রমাণিত হয়েছে বলে আমি মনে করি, এবং আমি আশা করি যে সাক্ষী প্রমাণ আমরা আদালতে উপস্থাপন করেছি তার মাধ্যমে আসামিরা অবশ্যই সর্বোচ্চ সাজা পাবে। আগামী 7 মার্চ মামলার পরের সাক্ষ্য গ্রহণ ও প্রধান আসামির মৃত্যু প্রতিবেদন জমার দিন ঠিক করা হয়েছে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিএনপিতে বিভক্তির ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন এবারও সব চক্রান্ত ব্যর্থ হবে। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলে তিনি এই অভিযোগ করেন। বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতে চক্রান্তের অংশ হিসেবে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছেন মির্জা ফখরুল। এর আগে বনানীতে কোকোর কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির মহাসচিব সহ দলের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, ঢাকা উত্তর সিটি এবং উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত হবে আজ রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে। আজকে অনেক চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য। এই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে, যেটা এখন পর্যন্ত পারেনি, এর আগেও চেষ্টা করেছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়া। কোনোদিনই তারা সেটা পারবে না। যতবার বিপর্যয় এসেছে বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 7 ফেব্রুয়ারি। দুপুরে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এই দিন ধার্য করেন। এর আগে বেলা 12:30টায় মামলার শুনানিতে অংশ নিতে কারাগার থেকে খালেদা জিয়াকে বকশীবাজারের বিশেষ আদালতে নেওয়া হয়। খালেদা জিয়ার উপস্থিতির কারণে আদালত চত্বর সহ পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে 10 জানুয়ারি এই মামলার শুনানি শেষে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। গত 16 জানুয়ারি অসুস্থ থাকার কারণে আদালতে হাজির হননি খালেদা জিয়া। পরে মামলার অভিযোগ শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত। 2007 সালের দুদকের উপপরিচালক মোহাম্মদ গোলাম শাহরিয়ার 13 জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলা করেন। মামলাটির বর্তমান আসামির সংখ্যা 20। দুর্নীতিতে অভিযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তা আফজাল হোসেনের সহযোগী আরও 23 জনের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফরিদপুরে এমন বিলাসবহুল বাড়ি খুব একটা চোখে পড়ে না। এর মালিক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন, যার মাসিক বেতন মাত্র 24,000 টাকা। কেবল ফরিদপুরেই আফজালের আছে 12টি প্লট, আছে নানা ধরনের ব্যবসা। রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরেই পাশাপাশি 3টি বাড়ির মালিক আফজাল। বাড্ডা, মিরপুর, পল্লবী, সাভারে কিনেছেন কয়েক কোটি টাকার জমি। বাড়ি কিনেছেন অস্ট্রেলিয়াতেও। মালিক উনি কি করে? ব্যবসা করেন। কি ব্যবসা? গার্মেন্টসের। জি, গার্মেন্টসের। আফজাল হইতে পারে। এই এলাকায় তাকে আপনারা কি হিসেবে জানেন, চেনেন, শুনেছেন কি হিসেবে? না, এই যে আপনি ব্যবসা করে, গার্মেন্টস ব্যবসা আছে, এটাই জানি। এই বাড়িটিরও মালিক আফজাল হোসেন। তার নামে ঢাকায় 6টি বাড়ি এবং তার স্ত্রীর নামে রয়েছে 8টি বাড়ি। এছাড়া রয়েছে অসংখ্য ফ্ল্যাট এবং প্লট। সম্প্রতি আফজালকে সাতক্ষীরায় বদলি করা হলেও 2 মাসের মাথায় আবার ফিরে আসেন ঢাকায়। মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IHT-তে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বদলি হলেও গত 8 মাসে একদিনও যাননি অফিসে। কাগজ অনুসারে 5-4 এখানে এসে জয়েন করেছেন, তারপরে উনি এখানে আসেন নাই। আমি দেখি নাই ওনাকে, ওনার সাথে পরিচয় হয় নাই, চিনি না ওনাকে। আফজালকে সহায়তাকারী স্বাস্থ্য অধিদপ্তরের আরও 23 জনকে চিহ্নিত করেছে দুদক। টেন্ডার বাণিজ্য সহ যাদের বিরুদ্ধে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রিপোর্ট যখন সাবমিট করবো তখন জানাবো। এবং তার সাথে ওখানে আর কেউ কি জড়িত আছে কিনা? জড়িত যেটা বিষয়টা তো অনুসন্ধানের বিষয়, অনুসন্ধানকালেই এসছে, বেশি কিছু বলা যাবে না এখন।
দুর্নীতিবাজ এসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুদক। এ নিয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা তাকে সাসপেন্ড করে দিয়েছি, বাকি প্রক্রিয়া চলমান আছে এবং তার যদি অন্যায় করে থাকে তার শাস্তি সে ভোগ করবে। এই ধরনের আবজা যদি আরো অন্য জায়গায় থাকে সেটাও আমরা ব্যবস্থা নিব। 1995 সালে স্বাস্থ্য বিভাগে অফিস সহকারীর অস্থায়ী চাকরি হয় আফজালের। পরে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব রক্ষক হিসেবে নিয়োগ পান তিনি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের 250 শয্যার জেলা হাসপাতালের এক হিসাবরক্ষক অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে সরকারের প্রায় 70 লাখ টাকা আত্মসাৎ করেন বলে শনাক্ত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে। তবুও চাকরিতে বহাল রয়েছেন ওই হিসাবরক্ষক। মানিকগঞ্জে পল্লী বিদ্যুতের রেকর্ডে বলছে গত বছরের জানুয়ারি থেকে মে এই 5 মাসে লোডশেডিংয়ের পরিমাণ ছিল মাসে সর্বোচ্চ 8 ঘন্টা। অথচ লোডশেডিং সামাল দিতে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জেনারেটর চালু দেখানো হয়েছে মাসে গড়ে 70 ঘন্টা। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি বলছে হাসপাতালের জেনারেটরের ডিজেল ক্রয় খাতে 5 মাসে আত্মসাৎ হয় 5 লাখ টাকারও বেশি। গত অর্থ বছরে সরকারি এই হাসপাতালের জন্য 10টি স্থানীয় কোটেশনের মাধ্যমে এসি, ফ্যান, লাইট, রোগীর বেড সহ যেসব পণ্য সামগ্রী কেনা হয় তার মধ্যে 42,06,500 টাকা আত্মসাৎ করেন হাসপাতালের হিসাবরক্ষক সৈয়দ মাহমুদ ফুয়াদ। সদস্য সচিবের স্বাক্ষর ছাড়া আসলে বিল উত্তোলন সম্ভব নয় এবং ওইখানকার যে স্বাক্ষর আমার স্বাক্ষরের সাথে মিলে না এবং আমার স্বাক্ষর না এটা, তখন তো তদন্ত কর্মকর্তা ওনাকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করছেন এবং ফুয়াদ সাহেব এই যে কাজটা এটা নিজেই মানে দাপ্তরিক কার্য বলে নিজেই সম্পাদন করছে, সেই হিসেবে উনি স্বাক্ষরটা জাল করেছেন। হাসপাতালে রোগীদের নানা পরীক্ষা, কেবিন ভাড়া, টিকিট বিক্রি সহ বিভিন্ন ধরনের ইউজার ফি খাতে প্রায় 3 লাখ টাকা জমা হয়নি সরকারি কোষাগারে। তদন্ত কমিটি বলছে গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাসে এ টাকা আত্মসাৎ করেন হিসাবরক্ষক সৈয়দ মাহমুদ ফুয়াদ। এভাবে আত্মসাৎ হয়েছে 70 লাখ টাকারও বেশি। স্বাস্থ্য অধিদপ্তর ডাক্তার মিনহাজউদ্দিনকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তদন্তে হিসাবরক্ষকের বিরুদ্ধে আনা কিছু অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। কতগুলো অভিযোগ করা হয়েছে, মোটামুটি কম বেশি মোটামুটি প্রমাণিত। আমি অলরেডি আমার ডিজি স্যারের নির্দেশ মতো আমি সেটা তদন্ত কাজ সম্পন্ন করছি এবং যথারীতি জমা দিয়ে দিছি। তবে অভিযোগ অস্বীকার করেন হিসাবরক্ষক। আপনারা দেখছেন যে অভিযোগটার মধ্যে আমার অফিসেরই 5-6 জনের নাম আছে আমার বিরুদ্ধে যারা অভিযোগ করছে। হয়তো আগে থেকে তারা ষড়যন্ত্রমূলকভাবে ওইগুলো স্বাক্ষর করে থাকতে পারে, তবে আরও সব ওইগুলো স্বাক্ষর করেনি এবং আমি স্বাক্ষর করার তো প্রশ্নই আসে না। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর্থিক বিষয়ে হিসাবরক্ষক হিসাবে কাজ করে, কাজেই সে তো আমার কাছে বিল টিল উপস্থাপন করে, আমি সই করি। এইটা থেকে অনেকে মনে করে আসলে অ্যাকচুয়ালি আমি কোনো অন্যায়কে আমি জানিয়ে শুনিয়ে আমি সুযোগ দিতে রাজি না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর বিভিন্ন এলাকায় খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বেলা 11টায় শুরু হয় এই অভিযানে বেইলি রোডের 3টি দোকানের ম্যানেজারকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি দোকানে সিলগালা এবং অপর একটি দোকানকে 1 লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন জানিয়েছেন, জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই অভিযান। নিয়মিত অভিযানের পাশাপাশি নজরদারি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে বুধবার রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি 3,14,000 টাকা জরিমানা করা হয়। গত 8 দিনে ভেজাল বিরোধী অভিযানে 39 জনকে সাজা দেওয়া হয়েছে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আজ কোথায় কোথায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা হবে এবং অভিযানের বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আজকে সকালে বেইলি রোডে আজকে 9ম দিনের মতো ভেজাল বিরোধী অভিযানের উদ্বোধনের পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত তারা
রাজধানীর কমলাপুর রেল স্টেশনের সামনে যে বিভিন্ন ছোট রেস্টুরেন্ট বা বড় যে রেস্টুরেন্টগুলো, সেখানে কিন্তু তারা খাদ্য বিরোধী ভেজাল বিরোধী যে অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে 8টি দোকানে তারা এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন এবং 8টি দোকানেই কিন্তু আমরা দেখেছি যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে। এর পাশাপাশি অনেক দোকানেরই ট্রেড লাইসেন্সটি নেই। এছাড়া তাদের আগুন লাগলে দ্রুত বের হয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটিও কিন্তু নেই। অর্থাৎ সবগুলো দোকান নেই কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করা হচ্ছে এবং সবগুলো দোকানে কিন্তু বিভিন্ন মেয়াদে কিন্তু জরিমানা করা হয়েছে। অর্থাৎ কোনো দোকানের ম্যানেজারকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বা কাউকে 1 লাখ টাকা বা কাউকে 50,000 টাকা কিন্তু জরিমানা করা হয়েছে। আমাদেরকে জানানো হয়েছে যে নগরবাসীর খাদ্য নিরাপত্তা সেটি নিশ্চিত যতদিন না হবে ততদিন পর্যন্ত। ভেজাল বিরোধী অভিযান নিয়ে জানাচ্ছিলেন আদিলুর রহমান। ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে তাবলিগ জামাত নেতাদের আজকের বৈঠকে বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত হবে। বেলা 3টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে তাবলিগ জামাতের দুই পক্ষের বৈঠকের পর বিবদমান দুই পক্ষই একসঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়ার কথা জানান। 2.5 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে তাবলিগের কেন্দ্রীয় আমির ভারতের মাওলানা সাদের না আসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত ডিসেম্বরে টঙ্গীর ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত হন একজন। এরপর বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেয় সরকার। কক্সবাজার ও টেকনাফে গোলাগুলিতে 3 জন নিহত হয়েছেন। তাদের মাদক ব্যবসায়ী ও ডাকাত বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। ভোরে টেকনাফে বাহারছড়া ঘাট এলাকায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে 2 মাদক ব্যবসায়ী। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। র্যাব জানিয়েছে গতরাতে তাদের একটি দল টেকনাফে ইয়াবা উদ্ধারে অভিযানে যায়। এ সময় বাহারছড়া ঘাট এলাকায় ওত পেতে থাকা ইয়াবা ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় 2 জন। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ইয়াবা সহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে কক্সবাজারের মাতার বাড়িতে গোলাগুলিতে নিহত হয়েছে একজন। নিহত জামাল উদ্দিনকে ডাকাত বলে দাবি পুলিশের। প্রিমিয়ার লিগ ফুটবলে রহমতগঞ্জের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল 4টায়। মুক্তিযোদ্ধার সাথে প্রথম ম্যাচ জিতে উজ্জীবিত চট্টলার দলটি। ধারাবাহিকতা ধরে রাখতে চান কোচ জুলফিকার আহমেদ মিন্টু। রহমতগঞ্জের চৌখো জয়ে। নোয়াখালীতে বিকাল 3টায় সাইব স্পোর্টিংয়ের বিপক্ষে নামবে টিম বিজেএমসি। ঢাকার মাঠে মোহামেডানের সাথে হারলেও হোমভেন্যু নোয়াখালীতে এর পুনরাবৃত্তি চায় না টিম বিজেএমসি। শেষ হচ্ছে সংবাদ দুপুর। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে জলবায়ু ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে বললেন প্রধানমন্ত্রী। বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র চলছে, জিয়া পরিবারকে রাজনীতির বাইরে রাখাই লক্ষ্য, দাবি ফখরুলের। ঢাকা দক্ষিণ সিটিতে চলছে ভেজাল বিরোধী অভিযান, 4 জনকে কারাদণ্ড, 3 লাখ টাকা জরিমানা। দুদকের জালে আফজালের আড়তে সহযোগী কোনো রকম ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। এই ছিল সংবাদ দুপুরে। এরপরে আমন্ত্রণ রইল পূর্ব পশ্চিমে।